যদি আপনি ভারতে থাকেন তাহলে আপনার দিনের কোনো না কোনো সময় টাটা গ্রুপ অফ কোম্পানিজের কোনো না কোনো পণ্যের সাথে নিশ্চিতভাবে আপনার দেখা হয়। রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকালে টাটা মোটরস চোখে পড়ে, আকাশে উড়ন্ত প্লেন দেখলে এয়ার ইন্ডিয়ার দিকে নজর যায়, আর এখানকার আইকনিক তাজ হোটেল তো সারা বিশ্বে বিখ্যাত, যা টাটা গ্রুপের মালিকানাধীন। বিদ্যুৎ থেকে ফ্যাশন, চা থেকে নুন, সব জায়গায় টাটা গ্রুপ অফ কোম্পানিজের রাজত্ব। ভারত জুড়ে ছোট বড় 100টিরও বেশি কোম্পানি টাটা গ্রুপের অধীনে রয়েছে। এখন আপনার মনে হতে পারে যে এই সব সাফল্য এসেছে রতন টাটার সাহস আর দূরদর্শিতার কারণে। হ্যাঁ, তার অবদান অবশ্যই আছে, কিন্তু আমরা আজ যে এই সাম্রাজ্য দেখছি তার সাফল্যের শিকড় 150 বছর পিছনে গিয়ে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা এই গল্পটি খুলব এবং জানব কিভাবে একজন দূরদর্শী তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন এবং টাটা গ্রুপকে একটি গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত করেছিলেন। নমস্কার, আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। টাটা গ্রুপের পণ্য 100টিরও বেশি দেশে রপ্তানি হয়, যখন 100টিরও বেশি দেশে টাটা গ্রুপ নিজেই তাদের কার্যক্রম পরিচালনা করে। 2024 সালের হিসেব অনুযায়ী টাটা গ্রুপের মূলধন $403 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 33,500 কোটি টাকা। পাকিস্তানি রুপিতে বললে এই সংখ্যা এতটাই বড় যে পাকিস্তানের উপর যত ঋণ রয়েছে তা একবার নয় দুবার পরিশোধ করা যেতে পারে। গাড়ি হোক বা গহনা, নুন হোক বা চা, এয়ারলাইন শিল্প থেকে রিয়েল এস্টেট পরিষেবা পর্যন্ত টাটা গ্রুপ 24টিরও বেশি পণ্য বা পরিষেবায় তাদের পা জমিয়ে রেখেছে। এই সাফল্যের যাত্রা শুরু করেছিলেন রতন টাটার দাদু নয়, বরং তার পূর্বপুরুষ জামশেদজি টাটা, আজ থেকে 156 বছর আগে, মাত্র 21 বছর বয়সে। জামশেদজি তার বাবার সাথে তুলার ব্যবসা করতেন। 1868 সালে তিনি নিজের একটি ট্রেডিং কোম্পানির ভিত্তি স্থাপন করেন। তিনি যে তুলা বিক্রি করতেন তা বেশিরভাগই রপ্তানি হতো এবং কিছু টেক্সটাইল মিল তা কিনে কাপড়ের আকারে বিক্রি করত। এইভাবে জামশেদজির মনে এলো যে তুলা বিক্রির পাশাপাশি তিনি একটি টেক্সটাইল মিলও স্থাপন করতে পারেন। কিন্তু মিল স্থাপনের জন্য প্রচুর বিনিয়োগের প্রয়োজন ছিল এবং এত টাকা একটি নতুন ব্যবসায় লাগানো বেশ ঝুঁকিপূর্ণ ছিল। সেই সময় চিনচোককলিতে একটি তেলের মিল বড় ক্ষতির মুখে ছিল এবং শেষ পর্যন্ত তা দেউলিয়া হয়ে যায়। তিনি সেই তেলের মিলটি সস্তায় কিনে নেন এবং তাকে তুলার মিলে রূপান্তরিত করে চালাতে শুরু করেন। সেই মিলের নাম দেওয়া হয়েছিল আলেকজান্দ্রা। 2 বছর পর তিনি সেই ক্ষতিগ্রস্ত মিলটি লাভে বিক্রি করে দেন এবং একটি নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের জন্য টাকা জমা করেন। সেই সময় বোম্বাই ছিল তুলার বাজারের কেন্দ্র, যাকে কটনোপলিস অফ ইন্ডিয়াও বলা হতো। জামশেদজির নিজের সম্পর্ক বোম্বের সাথে ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তার নতুন তুলার মিল বোম্বাই থেকে 760 কিলোমিটার দূরে নাগপুরে স্থাপন করেন। এই নতুন মিলের নাম দেওয়া হয় এমপ্রেস মিল। বোম্বাইয়ের লোকেরা তাকে তুলার বাজার থেকে এত দূরে মিল স্থাপন করার জন্য অনেক কটাক্ষ করেছিল। কেউই বুঝতে পারছিল না যে যখন বোম্বাই তুলার বাজারের কেন্দ্র, তখন জামশেদজি কেন নাগপুরে মিল স্থাপন করলেন। কিন্তু সময় প্রমাণ করেছে যে জামশেদজির এই সিদ্ধান্ত অত্যন্ত সঠিক ছিল। প্রথমত, কাঁচামাল অর্থাৎ তুলার ফসল বেশিরভাগই নাগপুরের কাছাকাছি হতো, তাই কাঁচামালের সরবরাহে কোনো সমস্যা হতো না। দ্বিতীয় কারণ ছিল জলের সরবরাহ। তুলা থেকে কাপড় তৈরির প্রক্রিয়ায় প্রচুর জলের প্রয়োজন হয়, আর নাগপুরের কাছে অনেক নদী আর হ্রদ ছিল, তাই জলের সরবরাহেও কোনো সমস্যা ছিল না। তৃতীয় কারণ ছিল শ্রমিকের প্রাপ্যতা। বোম্বাইয়ের মতো শহরে শ্রমিকের চাহিদা বেশি থাকায় প্রায় শ্রমিকের ঘাটতি হতো, আর শহরে জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় শ্রমিকের মজুরিও বেশি ছিল। কিন্তু নাগপুরে বেকারত্ব বেশি থাকায় মজুরি কম ছিল আর শ্রমিকের প্রাপ্যতা বেশি ছিল। যেহেতু এই এলাকায় আগে কোনো তুলার মিল ছিল না, তাই সেখানকার শ্রমিকরা খুব প্রশিক্ষিত ছিল না, তাদের ওপর অনেক পরিশ্রম করতে হতো। জামশেদজি দেখলেন যে শ্রমিকরা কাজে মনোযোগ দিত না, ছোটখাটো কারণে ছুটি নিয়ে নিত এবং অনেকদিন এমন হতো যে 20%-এরও বেশি শ্রমিক ছুটিতে থাকত। এই বিষয়টি জামশেদজি টাটাকে খুব বিরক্ত করত। কিন্তু তিনি এই সমস্যার সমাধানের জন্য 150 বছর আগে এমন একটি পদ্ধতি গ্রহণ করেছিলেন যা আজকের আধুনিক যুগেও কল্পনা করা কঠিন। তিনি শ্রমিকদের বকাবকি করা বা তাদের বেতন কাটার পরিবর্তে তাদের আরও সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি এমন একটি স্কিম চালু করলেন যে তার কারখানা সব শ্রমিকরা অবসরের পর পেনশন পাবেন, তাদের চিকিৎসা বীমা করা হবে এবং তাদের বিনোদনের জন্য স্পোর্টস ডে আর ফ্যামিলি ডের আয়োজন করা হবে। ভালো পারফর্ম করা শ্রমিকদের সবার সামনে পুরস্কৃতও করা হতো। অর্থাৎ এই সব কিছু আজকের যুগে বোঝা যায়, কিন্তু সেই যুগে এমন করা স্বপ্নের মতো ছিল। আর মজার বিষয় হলো এই তার স্কিম কাজে লেগেছিল। শ্রমিকরা নিজেদের মূল্যবান মনে করতে শুরু করেছিল, তারা কোম্পানিকে নিজেদের কোম্পানি মনে করে কাজ করতে লাগলো। জামশেদজির বিশ্বাস ছিল যে ভারতকে শক্তিশালী করতে হলে সবকিছু ভারতেই উৎপাদন করা খুব জরুরি। এই মিশন নিয়ে তিনি আরও কোম্পানি স্থাপন করতে শুরু করেন। সেই সময় সিল্ক খুব প্রিমিয়াম কাপড় হিসেবে বিবেচিত হতো এবং সবচেয়ে উৎকৃষ্ট সিল্ক ফ্রান্স থেকে আমদানি হতো। ফ্রেঞ্চ সিল্ক কিট বিশ্বের সেরা সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। জামশেদজি ফ্রান্সে গিয়েছিলেন এবং সেখান থেকে ফ্রেঞ্চ সিল্ক কিটের প্রজাতি ভারতে নিয়ে আসেন।
কিন্তু সমস্যা ছিল যে এই সিল্ক কিট শুধুমাত্র ইউরোপের জলবায়ুতে ভালো উৎপাদন দিতে পারত। ভারতে তাদের টিকে থাকা বেশ কঠিন ছিল। তাই তিনি ব্যাঙ্গালোরতে একটি সিল্ক ফার্ম স্থাপন করেন, যেখানকার জলবায়ু এই বিশেষ সিল্ক কিটের তুলনায় ভালো ছিল, যদিও নিখুঁত নয়। শুরুতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেমন ফ্রেঞ্চ সিল্ক কিটে প্রায় রোগ দেখা দিত। এই সমস্যাগুলো সমাধানের জন্য জামশেদজি প্রথমবার নিয়ন্ত্রিত পরিবেশে সিল্ক কিট পালনের ধারণা নিয়ে আসেন। সৌভাগ্যবশত এই পরীক্ষা সফল হয় এবং এইভাবে জামশেদজি টাটা সিল্কের মাধ্যমে ভারতকে উৎকৃষ্ট সিল্ক উৎপাদন করার ক্ষমতা সম্পন্ন করে তোলেন। আজ ভারত বিশ্বের সবচেয়ে বড় সিল্ক উৎপাদককারী দেশগুলোর একটি, এবং এইসব সম্ভব হয়েছিল তার প্রথম পরীক্ষা, উদ্ভাবন এবং গবেষণার কারণে। সেই সময় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল। জামশেদজি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লক্ষ্য করে 1885 সালে পন্ডিচেরিতে একটি কোম্পানি তৈরি করেন, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভারতীয় টেক্সটাইলগুলো ফ্রেঞ্চ উপনিবেশের মধ্যে প্রচার করা। কিন্তু কম চাহিদার জন্য এই ধারণা সফল হয়নি। তুরা ছাড়াও তিনি তার নেটওয়ার্ক আরও বাড়াতে চাইতেন। তিনি চাইতেন যে ভারতে যা কিছু ব্যবহৃত হয় তা সম্পূর্ণভাবে ভারতেই উৎপাদিত হোক। তার মোট 4টি স্বপ্ন ছিল: লোহা এবং ইস্পাত উৎপাদন, হোটেল, শিক্ষা আর জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু হোটেলই ছিল একমাত্র স্বপ্ন যা তিনি পূরণ হতে দেখতে পেয়েছিলেন, আর তা ছিল তাজমহল হোটেল, যা 1903 সালে সম্পন্ন হয়। যখন তাজমহল হোটেল প্রথমবার খোলা হয় তখন এটি ছিল ভারতের প্রথম হোটেল যেখানে বিদ্যুৎ সংযোগ ছিল। এছাড়াও আমেরিকান ফ্যান, জার্মান এলিভেটর আর তুর্কিশ নালাঘরও স্থাপন করা হয়েছিল। শুরুতে তাজমহল হোটেলের ঘরের ভাড়া ছিল মাত্র 6 টাকা, যার মধ্যে সংযুক্ত বাথরুমও অন্তর্ভুক্ত ছিল। তাজমহল হোটেল খোলার পিছনে কারণ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় একবার জামশেদজিকে বোম্বাইয়ের বিখ্যাত ওয়াটসন হোটেলে, যাকে এখন এসপ্লেনেড ম্যানশনও বলা হয়, প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ তা শুধুমাত্র ব্রিটিশদের জন্য তৈরি ছিল। এই কারণেই তিনি তাজমহল হোটেল তৈরির সিদ্ধান্ত নেন। কিন্তু চার্লস অ্যালেন নামে একজন লেখক এই গল্পকে মিথ্যে বলে উড়িয়ে দিয়ে লেখেন যে জামশেদজি এমন তুচ্ছ বিষয় মনে রাখতেন না, বরং তার শহর বোম্বাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল এবং তিনি তার শহরকে একটি উপহার দিতে চেয়েছিলেন। তাজমহল হোটেল এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে প্রত্যেক ঘর থেকে সমুদ্রের দৃশ্য এমনভাবে দেখা যায় যেন মনে হয় হোটেলটি সমুদ্রের ওপর ভাসছে। সেই সময় ব্রিটিশরা দ্রুত গোটা ব্রিটিশ ভারতে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করছিল, যেখানে ব্যবহৃত লক্ষ লক্ষ টন লোহা ব্রিটেন থেকে আমদানি হতো। জামশেদজির স্বপ্ন ছিল ভারতে ইস্পাত উৎপাদন করা। এই লক্ষ্যে তিনি সমগ্র ভারতে ইস্পাত তৈরির জন্য লোহার মজুদ খুঁজতে শুরু করেন। 17 বছর এই অনুসন্ধান চলেছিল এবং অবশেষে বাংলায় লোহার মজুদ পাওয়া যায়। 1895 সালে ইস্পাত কারখানার কাজ শুরু হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ইস্পাত তৈরি হতে দেখা জামশেদজির নসিবে ছিল না। 1904 সালে তার মৃত্যু হয়। তার অসমাপ্ত মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ছেলে দোরাবজি টাটাকে মাঠে নামতে হয়। এই মিশনকে এগিয়ে নিয়ে 1907 সালে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যা আজ টাটা স্টিল নামে পরিচিত। এটি ছিল এশিয়ার প্রথম ইস্পাত কারখানা এবং প্রথম বিশ্বযুদ্ধে এই কারখানার মাধ্যমে ব্রিটিশরা তাদের ইস্পাতের চাহিদা মিটিয়েছিল। দোরাবজি টাটার নেতৃত্বে টাটা গ্রুপ আরও দ্রুত উন্নতি করতে শুরু করে। 1910 সালে টাটা পাওয়ার নামে ভারতের প্রথম জলবিদ্যুৎ কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যেখানে প্রাকৃতিক জলপ্রপাত আর কৃত্রিম হ্রদের সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশ কয়েকটি বড় ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সেই সময় বিজ্ঞান সারা বিশ্বে উন্নতি করছিল, আর টাটা গ্রুপ ভারতকে কোনোভাবেই পিছিয়ে রাখতে চায়নি। তাই তারা বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ভিত্তি স্থাপন করেন, যাতে বিজ্ঞান আর গবেষণার ক্ষেত্রে বিশ্বের সাথে প্রতিযোগিতা করা যায়। এই ইনস্টিটিউট ভারতকে তার প্রথম কম্পিউটার এবং প্রথম বিমান তৈরিতেও অনেক সাহায্য করেছিল। টাটা গ্রুপ শুধু নিজে উন্নতি করছিল না, বরং শ্রমিকদের জন্য এমন সুবিধাও আনছিল যা বিশ্বের অন্য কোনো কোম্পানি প্রয়োগ করছিল না। শ্রমিকদের শিফট 8 ঘন্টায় সীমাবদ্ধ করা হয়েছিল, যাতে তারা তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটাতে পারে। আজকের টাটার এই নীতি, যা 100 বছর আগে প্রবর্তিত হয়েছিল, সারা বিশ্বে কার্যকর রয়েছে। এখানে দোরাবজি টাটার জীবনেও পুণ্যচ্ছেদ পড়ে। 1932 সালে তার মৃত্যু হয়, কিন্তু এই 28 বছরে তিনি টাটা গ্রুপকে ইস্পাত, বিদ্যুৎ, বিজ্ঞান আরও অনেক কিছু দিয়ে সমৃদ্ধ করেছিলেন। দোরাবজির পর টাটা গ্রুপের দায়িত্ব তার পরিবারের সদস্য জিআরডি টাটার হাতে আসে। জিআরডি টাটার বিমান চালনায় অভিজ্ঞতা ছিল, তাই দায়িত্ব নিতেই তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভারতকে একটি এয়ারলাইন দেবেন। জিআরডি টাটা টাটা এয়ারলাইন্সের ভিত্তি স্থাপন করেন, যা একটি বিপ্লবের মতো ছিল। ভারত তার নিজস্ব এয়ারলাইন পেয়েছিল এবং এর প্রথম ফ্লাইট নিজে পাইলট হিসেবে জিআরডি টাটা উড়িয়েছিলেন এবং ভারতের প্রথম কমার্শিয়াল পাইলট হওয়ারও গৌরব অর্জন করেছিলেন। কিন্তু 1947 সালে স্বাধীনতা লাভের পর ভারতে থাকা অনেক ইন্ডাস্ট্রি ভারতীয় সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার মধ্যে টাটা এয়ারলাইন্সও ছিল, এবং এর নাম পরিবর্তন করে এয়ার ইন্ডিয়া রাখা হয়। এখন রাসায়নিক শিল্পের পালা। জিআরডি টাটা উপলব্ধি করেছিলেন যে ভারতে রাসায়নিক শিল্প আছে, কিন্তু তাদের কাজ সম্পন্ন করতে বেশিরভাগ গুরুত্বপূর্ণ রাসায়নিক বিদেশ থেকে আমদানি করতে হয়, যেমন কাঁচ, সাবান আর সার্ফ।